মেয়েটা একজন জনপ্রিয় অভিনেত্রী। একদিন সে একটা পার্টিতে গিয়ে সেখানকার ওয়াশরুমে দাঁড়িয়ে মেকআপ করছিল। তখনই হঠাৎ বেসিনের পাইপের ভেতর থেকে অদ্ভুত শব্দ শুনতে পায় সে। শব্দটা কোথা থেকে আসছে দেখতে গিয়ে চমকে ওঠে সে, কেননা পাইপের ভেতর থেকে হাজার হাজার তেলাপোকা বের হতে শুরু করে। তেলাপোকারা চারদিক থেকে মেয়েটার উপর ঝাঁপিয়ে পড়ে। ভয়ে বেচারি তার সব কাপড় খুলে ফেলে এবং চিৎকার করতে থাকে সাহায্যের জন্য। তারপর সম্পূর্ণ নগ্ন অবস্থায় ওয়াশরুম থেকে দৌড়ে বেরিয়ে আসে এবং সবার কাছে সাহায্য চাইতে থাকে। কিন্তু এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট, কেননা ওই তেলাপোকাগুলো সঞ্জনা ছাড়া আর কেউই দেখতে পাচ্ছিল না। অন্যরা ভেবেছিল সে ভাইরাল হওয়ার জন্যই এগুলো করছে, ফলে সবাই সাহায্য না করে উল্টো তার নগ্ন শরীরের ছবি তুলতে শুরু করে। কিন্তু প্রশ্ন হলো, সঞ্জনা কেন একা সেই তেলাপোকাগুলো দেখতে পাচ্ছিল, আর এর পেছনের ভয়ঙ্কর রহস্যটাই বা কি? এই সব প্রশ্নের উত্তর নিয়ে হরর, সাসপেন্স এবং মিস্ট্রিতে ভরা আজ আমি আপনাদের সামনে রাজ মুভির তৃতীয় পর্বটা এক্সপ্লেন করব, যার নাম রাজ 3। এই মুভির আগের দুটো পার্ট অলরেডি চ্যানেলে এক্সপ্লেন করা আছে। যদিও সেগুলোর সাথে এই গল্পের কোনো মিল নেই, তবে ওই গল্পগুলোও কিন্তু অনেক সুন্দর, তাই চাইলে দেখে আসতে পারেন। ভিডিওর লিংক ডেসক্রিপশন এবং কমেন্টে দেওয়া থাকবে। তো এখন চলুন আর দেরি না করে আমি মিস বাংলা এক্সপ্লেনার শুরু করি আজকের এক্সপ্লেনেশন। গল্পের শুরুতেই আমরা ফেমাস হিরোইন সানায়াকে দেখতে পাই। ঈশ্বরের প্রতি অগাধ বিশ্বাস ছিল তার। প্রতিদিন মন্দিরে গিয়ে পুজো করত। এই কারণে মন্দিরের পণ্ডিতও তাকে অনেক পছন্দ করত। বর্তমানে তার শুধু একটাই ইচ্ছা, বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পাওয়া। আগামীকাল অ্যাওয়ার্ড ফাংশন, নমিনেশনও পেয়েছে সানায়া। তাই সেদিন পূজা শেষ করে সে পণ্ডিতকে বলে, আমাকে যেভাবেই হোক এই অ্যাওয়ার্ডটা জিততেই হবে, না হলে আমার ক্যারিয়ার ধ্বংসের মুখে পড়বে। এমনিতেই নতুন নতুন মেয়েরা আমার থেকে এগিয়ে যাচ্ছে, আর সেটা আমার ক্যারিয়ারকে ক্ষতিগ্রস্ত করছে। এখন আপনি বলুন, অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য আমাকে কোন মন্দিরে যেতে হবে, কি মানত করতে হবে? আমি সবকিছু করব। এতদিন আপনি যা কিছু বলেছেন তার সবকিছু সত্যি হয়েছে, তাই আজও আমি অনেক আশা নিয়ে আপনার কাছে এসেছি। তার কথা শুনে পণ্ডিত বলে, তুমি একদম চিন্তা করো না, তোমার ভাগ্যের এখন ভালো সময় চলছে, পুরস্কার তুমিই পাবে। আর এটা আমার কথা নয়, স্বয়ং ঈশ্বরের কথা। এই বলে সে সানায়ার হাতে একটা পবিত্র সুতো বেঁধে দেয়। সানায়া সেটা নিয়ে খুশি মনে সেখান থেকে চলে যায়। পরদিন সন্ধ্যায় সানায়া খুব কনফিডেন্সের সাথে অ্যাওয়ার্ড ফাংশনে পৌঁছায়। সে নিশ্চিত ছিল যে অ্যাওয়ার্ড সেই পাবে। ধীরে ধীরে অ্যাওয়ার্ড বিতরণ শুরু করা হয়। সেখানে বেস্ট ডিরেক্টর হিসেবে অ্যাওয়ার্ড পায় আদিত্য। এরপর বেস্ট অ্যাক্ট্রেসের পালা। সানায়া এক্সাইটেড হয়ে প্রথমেই উঠে দাঁড়ায়, কিন্তু দুঃখের বিষয়ে অ্যাওয়ার্ডটা দেওয়া হয় নতুন একজন অ্যাক্ট্রেস সঞ্জনাকে। সানায়া এ বিষয়টা মানতে না পেরে রাগে গজগজ করতে করতে সেখান থেকে বেরিয়ে যায়, আর যাওয়ার পথে তার হাতের ওই সুতোটাও ছিঁড়ে ফেলে। সে যখন গাড়িতে উঠতেই যাবে তখনই এক অদ্ভুত লোক তার সঙ্গে দেখা করতে আসে। লোকটা তাকে বলে, আমি তোমার মনের অবস্থা জানি, তবে এটা তোমার হার নয়, তোমার ঈশ্বরের হার। আর যখন ঈশ্বর হেরে যায় তখন অন্য কোনো সত্তার সান্নিধ্য গ্রহণ করা উচিত। কথাটা শুনে সানায়া ভীষণ অবাক হয়। তখন লোকটা তাকে নিজের নাম্বার দিয়ে সেখান থেকে চলে যায়। বাড়ি ফিরে সানায়া এসব নিয়েই ভাবছিল। তখনই সেখানে আদিত্য চলে আসে। সে বুঝে গিয়েছিল অ্যাওয়ার্ড না পাওয়াতে সানায়ার মন খারাপ, তাই সে নিজের অ্যাওয়ার্ডটাই সানায়াকে দিয়ে দেয়। কিন্তু সানায়া তো কারোর দয়া চায়নি, সে নিজেই অ্যাওয়ার্ড জিততে চেয়েছিল। তাই রাগের মাথায় সে আদিত্যর অ্যাওয়ার্ডটা ছুঁড়ে ফেলে দেয়। আসলে আদিত্য আর সানায়া একে অপরকে অনেক ভালোবাসে, কিন্তু আজ পর্যন্ত তারা তাদের সম্পর্কটা মিডিয়ার সামনে আসতে দেয়নি। তো আজ সানায়াকে এতটা আপসেট দেখে আদিত্য বলে, তুমি এসব নিয়ে চিন্তা করো না, চলো আমরা বিয়ে করে ফেলি। এই কথা শুনে সানায়া ভীষণ রেগে যায়, কারণ তার কাছে তার খ্যাতি আর তার ক্যারিয়ারই সব। বিয়ে করলে তো তার সেই খ্যাতি কমে যাবে। আদিত্য তাকে বোঝানোর চেষ্টা করে যে এটা তার ভুল ধারণা, কিন্তু সানায়া সেটা মানতে চায় না। সে উল্টো মনে করে যে সে অ্যাওয়ার্ড না পাওয়াতে আদিত্য এখন তাকে দয়া দেখানোর চেষ্টা করছে। সঞ্জনাকে সে মোটেই সহ্য করতে পারতো না, কারণ গত 2 বছর যাবৎ সে সঞ্জনার কাছে হেরে যাচ্ছে। ধীরে ধীরে মিডিয়ায় তার জায়গাটা সঞ্জনা কেড়ে নিচ্ছে। সেটা শুনে আদিত্য তাকে বোঝানোর চেষ্টা করে যে এটাই তো মিডিয়া লাইনের নিয়ম, একজন আসবে একজন যাবে, এভাবেই ইন্ডাস্ট্রি চলে।
কিন্তু সানায়া এসব মানতে রাজি না। তখন আদিত্য হতাশ হয়ে সেখান থেকে চলে যায়। এদিকে সানায়া জেদের বসে ঈশ্বরকে ভুলে এবার অন্য রাস্তা অবলম্বন করার সিদ্ধান্ত নেয়। সে তার বাড়িতে স্থাপন করা গণেশ দেবের মূর্তিটাও বাইরে নিয়ে গিয়ে ফেলে দেয়। এরপর সেই অচেনা লোকটার সঙ্গে যোগাযোগ করে তার সঙ্গে চলে যায় এক অদ্ভুত জায়গায়। তারা মূলত সেখানে অন্য কারোর সঙ্গে দেখা করতে গিয়েছিল। সেখানে পৌঁছানোর পর সানায়ার সঙ্গে থাকা লোকটা তাকে বলে, তুমি গিয়ে ওর সঙ্গে দেখা করে এসো, এর থেকে সামনে এগোনোর পারমিশন আমার নেই। সানায়া তখন ভয়ে ভয়ে গাড়ি থেকে বেরিয়ে সামনের দিকে এগোতে থাকে। তবে সে এমন কাউকে দেখতে পাচ্ছিল না যার সঙ্গে সে কথা বলতে পারে। এমন সময় পেছন থেকে একটা লোক তার নাম ধরে ডাকে। সানায়া পেছন ফিরতেই লোকটা তাকে বলে, তুমি যাকে খুঁজছো আমি সেই, আমার নাম তারা দত্ত। সানায়া একটু কনফিউশনে ছিল যে এই লোকটা আদৌ তাকে সাহায্য করতে পারবে কিনা। তখন তারা দত্ত তাকে তার মা এবং তার ব্যাপারে এমন কিছু গোপন কথা জানায় যেগুলো সানায়া ছাড়া আর কারো জানার কথা নয়। সেসব শুনে সানায়া হতবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এসব কি করে জানলে? তখন তারা বলে, আমি জানি, কারণ আমি কোনো মানুষ নই, আমি প্রেতাত্মা। এই কথা বলে সে একটা আয়নার সামনে গিয়ে দাঁড়ালে সানায়া তার ভয়ঙ্কর চেহারা দেখে আঁতকে ওঠে। এরপর সে সানায়াকে একটা নির্জন জায়গায় নিয়ে গিয়ে বলে, কালো জাদু দিয়ে সঞ্জনাকে অসুস্থ করা সম্ভব, তার চেহারা নষ্ট করা সম্ভব, তাকে পঙ্গু বানানো সম্ভব, এমনকি তাকে প্রাণেও মেরে ফেলা সম্ভব। এখন তুমি কি করতে চাও? তখন সানায়া বলে, আমি ওকে কষ্ট দিতে চাই, তবে ওকে প্রাণে মারতে চাই না, ওকে বাঁচিয়ে রেখে একটু একটু করে ধ্বংস করে দিতে চাই। তারার কাছে এটা কোনো ব্যাপারই ছিল না, তাই সে তৎক্ষণাৎ মন্ত্র পড়তে শুরু করে। এরপর সেই মন্ত্রপুত পানিটা সানায়াকে দিয়ে বলে, এটা যেভাবেই পারো সঞ্জনাকে খাইয়ে দিও, তাহলে ওর আত্মা আমার বশে চলে আসবে, আর তখন আমরা যা খুশি তাকে দিয়ে তাই করাতে পারবো। কিন্তু মনে রাখবে, কালো জাদুর প্রভাবও কিন্তু একটা নির্দিষ্ট সময় পর শেষ হয়ে যায়, তাই যতদিন না তোমার ইচ্ছে পূরণ হচ্ছে সঞ্জনাকে বারবার এই পানি খাওয়াতে হবে। আর এই কাজটা এমন কাউকে দিয়ে করাতে হবে যাকে তুমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো। সানায়া সেটা মেনে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্ধবিশ্বাস করার মতো তার কাছে একজন মাত্র মানুষই ছিল, আর সে হলো আদিত্য। তাই সানায়া তাকেই টার্গেট করে, কিন্তু আদিত্য কোনোভাবেই কাজটা করতে রাজি হচ্ছিল না। তখন সানায়া তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে এবং একটা পর্যায়ে আদিত্যও তার কথা মেনে নিতে বাধ্য হয়। এরপর সানায়া তাকে বুঝিয়ে দেয় যে তাকে কি কি করতে হবে। প্রথমেই আদিত্যকে সঞ্জনার সঙ্গে একটা মুভি সাইন করতে হবে, এতে তারা একসাথে বেশি সময় কাটানোর সুযোগ পাবে। আর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে আদিত্য মাঝে মাঝেই সঞ্জনাকে ওই পানিটা খাইয়ে দেবে। তো আদিত্য তার কথা মতো সঞ্জনার সঙ্গে মুভি সাইন করে। এত বড় একজন ডিরেক্টরের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে সঞ্জনাও খুব খুশি হয়। শুরু হয় মুভি শুটিং। সঞ্জনার অসাধারণ পারফরমেন্স দেখে সবাই ইমপ্রেস হয়ে যায়। আদিত্যও তার অনেক প্রশংসা করে, এতে সঞ্জনাও খুব খুশি হয়। তখন কথায় কথায় আদিত্য সঞ্জনাকে তার সঙ্গে ডিনারে যাওয়ার জন্য ইনভাইট করে, এতে তারা একটু ভালোভাবে পরিচিত হওয়ার সুযোগ পাবে। সেটা শুনে সঞ্জনা প্রথমে একটু অবাক হলেও পরে রাজি হয়ে যায়, আর অন্য কোথাও যাওয়ার বদলে আদিত্যকে নিজের বাড়িতে ইনভাইট করে। সেই কথা মতো পরদিন রাতে আদিত্য সঞ্জনার বাড়িতে পৌঁছে যায়। সেখানে আদিত্য আর সঞ্জনা অনেক গল্প করে। এরই মাঝে দেওয়ালে টানানো ছবিগুলোর দিকে চোখ পড়ে আদিত্যর। সেখানে একটা ছবিতে দেখা যাচ্ছিল সঞ্জনা জোকারকে দেখে প্রচন্ড ভয় পাচ্ছে। আদিত্য এই ব্যাপারে সঞ্জনাকে জিজ্ঞেস করলে সে বলে, আসলে ছোটবেলায় আমি জোকারকে খুব ভয় পেতাম, এমনকি পরীদের গল্প শুনলেও ভয় পেতাম। তবে এত কিছুর মাঝে একটা বিষয় আদিত্যর একটু অদ্ভুত লাগে, সেটা হলো দেওয়ালে সঞ্জনার অনেকগুলো ছবি টানানো আছে, কিন্তু তার মধ্যে একটাও তার বাবার ছবি নেই। সে যখন সঞ্জনাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে তখন সঞ্জনা বলে, বাবা আমাকে অনেক ভালোবাসতো ঠিকই, কিন্তু আমাদের সাথে থাকতো না। এরপর একদিন সে আমাদের সবাইকে ছেড়ে চিরদিনের জন্য চলে যায়, আর একটা সময় আমার মাও মারা যায়। কথাগুলো বলতে বলতে সঞ্জনা অনেক ইমোশনাল হয়ে পড়ে। সেটা দেখে আদিত্যরও বেশ খারাপ লাগে। তখন সঞ্জনা ইমোশনাল হয়ে বলে, ঈশ্বর সব সময় ওই মানুষগুলোই আমার কাছ থেকে কেড়ে নিয়েছে যারা আমাকে ভালোবাসতো। আমার মনের ভেতর এত ভালোবাসা দিয়ে আমাকে একা করে দিয়েছে। আমিও চাই কেউ আমাকে ভালোবাসুক, আমিও তাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসি, কিন্তু দুঃখের বিষয় আজ পর্যন্ত এমন কাউকে খুঁজে পাইনি। তার কথাগুলো শুনে আদিত্য ইমোশনাল হয়ে যায়। সেই সাথে তার খুব গিল্ট ফিল হচ্ছিল যে এরকম একটা সরল মনের মেয়ের সাথে সে এত ভয়ঙ্কর একটা কাজ কিভাবে করবে। কিন্তু পরক্ষণেই সানায়ার কথা মনে পড়তে সে নিজের মনটাকে শক্ত করে ফেলে।
কারণ আদিত্য সেখানে শুধুমাত্র সানায়ার জন্য গিয়েছিল, সঞ্জনার জন্য নয়। এরপর সে গোপনে সঞ্জনার পানির গ্লাসের ভেতর ওই বিষাক্ত পানি মিশিয়ে দেয়। রাতে যখন সঞ্জনা ঘুমিয়েছিল তখনই হঠাৎ এক ভয়ঙ্কর চিৎকারে তার ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার টিভিটা অন হয়ে আছে, তাই সে দ্রুত টিভিটা বন্ধ করে দেয়। এমন সময় বাইরে কিছু একটা পড়ে যাওয়ার শব্দ শুনে সে রুম থেকে বেরিয়ে আসে চেক করার জন্য। তখন সে দেখতে পায় তার অ্যাওয়ার্ডটা মাটিতে পড়ে আছে। সেটা তুলতে গিয়ে তার চোখ পড়ে লিভিং রুমে থাকা টিভির ওপর। সেটাও অন হয়ে আছে এবং তার মধ্য থেকে একটা অদ্ভুত মন্ত্রের শব্দ শোনা যাচ্ছে। সঞ্জনা কিছুই বুঝে উঠতে পারছিল না। সে কৌতূহলবশত টিভির কাছে যেতেই এক ভয়ঙ্কর হাত টিভি থেকে বেরিয়ে তার গলা টিপে ধরে। সঞ্জনা তৎক্ষণাৎ চিৎকার করে ঘুম থেকে উঠে বসে, অর্থাৎ এতক্ষণ সে স্বপ্ন দেখছিল। পরদিন শুটিং সেটে গিয়েও তার খুব অস্বস্তি লাগছিল। সে যখনই ডায়লগ বলতে যাচ্ছিল তখনই গত রাতের ওই স্বপ্নের কথা ভেবে থমকে যাচ্ছিল। বেশ কয়েকবার এভাবে ডায়লগ মিস করার পর সঞ্জনা আদিত্যর কাছ থেকে 5 মিনিটের ব্রেক চেয়ে চুপচাপ দাঁড়িয়ে গত রাতের কথা ভাবতে থাকে। তখনই সেখানে আদিত্য এসে জানতে চায় যে তার কি হয়েছে। তখন সঞ্জনা তাকে সেই স্বপ্নের ব্যাপারে সবকিছু খুলে বলে। তবে আদিত্য তার কথা হেসে উড়িয়ে দিয়ে বলে, আরে এই ব্যাপার, খারাপ স্বপ্ন তো আমরা সবাই কম বেশি দেখি, তুমি এসব নিয়ে চিন্তা করো না, কিছুক্ষণ রেস্ট করো, ঠিক হয়ে যাবে। সঞ্জনা তার কথা মতো রেস্ট করতে চলে যায়। এরপর আদিত্যর কাছে সানায়ার কল আসে। সে আদিত্যকে জিজ্ঞেস করে, শুনলাম তোমার নায়িকা নাকি ডায়লগ ভুলে যাচ্ছে, তার মানে ওষুধে কাজ করেছে। তবে আদিত্য বিষয়টা এড়িয়ে যায়। সে বলে দেয় যে তুমি যেমনটা ভাবছো তেমন কিছু নয়, ও একটু অসুস্থ। কিন্তু সানায়া ঠিকই সঞ্জনার অসুস্থতার কারণ বুঝে যায় এবং সে ভীষণ খুশিও হয়। তখন আদিত্য তাকে বোঝানোর চেষ্টা করে যে তাদের এগুলো করা উচিত হচ্ছে না, কিন্তু সানায়া তার কথা মানতে চায় না। বরং আদিত্যকে বলে, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো তাহলে আমার সাহায্য করবে। আদিত্য তখন আর কিছুই বলতে পারে না। পরদিন আবারও আদিত্য সঞ্জনার কফির ভেতরে ওই বিষাক্ত পানি মিশিয়ে দেয়। সঞ্জনা সেই কফি খাচ্ছিল। এরই মাঝে একজন স্টাফ এসে তাকে জানায় যে তারা স্টুডিও নাম্বার 3-এ শুটিং করছে, তাই সঞ্জনা যেন দ্রুত সেখানে চলে আসে। কফি শেষ করে সঞ্জনা স্টুডিওর উদ্দেশ্যে রওনা হয়, কিন্তু অদ্ভুতভাবে 8 নম্বর স্টুডিওটা 3 নম্বর স্টুডিওতে পরিণত হয়। সঞ্জনারও বিষয়টা দেখে একটু অবাক লাগে যে 7 নম্বরের পরে তো 8 নম্বর স্টুডিও থাকার কথা, তাহলে 3 নম্বর স্টুডিও হলো কিভাবে? তবে শুটিং এ দেরি হচ্ছিল বিধায় সে বেশি মাথা না ঘামিয়ে স্টুডিওর ভেতর ঢুকে পড়ে, কিন্তু সেখানে কাউকেই দেখতে পায় না। সে আদিত্যর নাম ধরে ডাকতে শুরু করে, তার স্টাফদেরকে ডাকে, কিন্তু কারো কোনো হদিশ নেই। এমন সময় কেউ একজন ভয়ঙ্কর আওয়াজে তার নাম ধরে ডাকে। সঞ্জনা আশেপাশে তাকিয়ে কাউকেই দেখতে পায় না। সে বুঝতে পারছিল না যে তার সাথে এসব কি হচ্ছে। এরই মাঝে হঠাৎ সে তার সামনে একটা জোকারকে দেখতে পায়। জোকারটা তাকে ভয় দেখাতে শুরু করে। সঞ্জনা তখন তার হাত থেকে পালিয়ে স্টুডিও থেকে বেরোনোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। স্টুডিওর দরজাটা অটোমেটিক্যালি লক হয়ে গিয়েছিল। সঞ্জনা বুঝে উঠতে পারছিল না সে এখন কি করবে। ওদিকে জোকারটাও তার পেছন ছাড়ছিল না। অনেক চেষ্টা করার পর ফাইনালি সে দরজাটা খুলতে সফল হয় এবং সেখান থেকে দৌড়ে বেরিয়ে যায়। পরদিন আদিত্য সঞ্জনাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। সঞ্জনা ডক্টরকে সবকিছু খুলে বলে। ডক্টর তখন তার কাছে জিজ্ঞেস করে যে রিসেন্টলি তার সঙ্গে কোনো দুর্ঘটনা ঘটেছে কিনা বা সে কোনো রকম স্ট্রেস ফিল করছে কিনা। তখন সঞ্জনা বলে, টুকটাক ঝামেলা তো সবসময় লেগেই থাকে, কিন্তু তার সাথে এসবের কোনো কানেকশন নেই। ডক্টর তখন তার ব্রেনকে শান্ত রাখার জন্য কিছু মেডিসিন দিয়ে দেয়। তবে আদিত্য তো আগে থেকেই জানতো যে সঞ্জনার সঙ্গে এসব কেন হচ্ছে। বেচারির অবস্থা দেখে সে নিজেও ভীষণ টেনশনে পড়ে যায়। সে তৎক্ষণাৎ সানায়াকে গিয়ে বিষয়টা জানায়, সাথে এটাও বলে যে সঞ্জনার অবস্থা খুবই খারাপ, ওর সাথে যা কিছু হয়েছে এগুলো খুবই ভয়ঙ্কর। তবে সানায়ার সেসব নিয়ে কোনো মাথা ব্যথা ছিল না। সে তো মনোযোগ দিয়ে তার নতুন অ্যাড দেখছিল। নতুন একটা অ্যাডের কাজ পেয়ে সে খুব খুশি ছিল। তাছাড়া সঞ্জনার ওপর যে কালো জাদুর ইফেক্ট হতে শুরু করেছে এটাও তো তার কাছে খুশির খবরই। সে উল্টো আদিত্যকে জিজ্ঞেস করে, খুলে বলো ওর সঙ্গে কি কি হয়েছে, আমি সব কিছু জানতে চাই। তার কথা শুনে আদিত্য রেগে বলে ওঠে, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এসব করে তুমি কি পাবে? বেচারি সাদাসিধা মেয়েটাকে এত টর্চার কেন করছো তুমি? ও তো কারো কোনো ক্ষতিও করেনি। বেচারির মা মারা গেছে, ছোটবেলা থেকে বাবাকে কাছে পায়নি, বাবা মা ছাড়া অনেক কষ্টে এত দূর এসেছে। তখন সানায়া বলে ওঠে, ও আমার বাবাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। কথাটা শুনে আদিত্য অবাক হয়ে যায়। আর তখনই এক নতুন রহস্য সামনে আসে। মূলত সঞ্জনা এবং সানায়া সৎ বোন। তাদের মা আলাদা হলেও বাবা একই।
ছোটবেলা থেকেই সঞ্জনার কোমল এবং মিষ্টি স্বভাবের জন্য তার বাবা সঞ্জনাকে তুলনামূলক বেশি ভালোবাসত। আর সেখান থেকেই একটু একটু করে সঞ্জনা এবং তার মায়ের প্রতি ঘৃণা তৈরি হয় সানায়ার। কারণ সে মনে করত সঞ্জনা তার ভাগের ভালোবাসাটাও তার কাছ থেকে কেড়ে নিচ্ছে। সঞ্জনার কারণেই তার বাবা তার কাছ থেকে দূরে সরে যাচ্ছে। সানায়া এই বিষয়টা কখনোই মেনে নিতে পারেনি যে সঞ্জনার মা তার বাবাকে কেড়ে নিয়েছে আর এখন সঞ্জনা তার ক্যারিয়ার ধ্বংস করতে চাইছে। কিন্তু সানায়া কখনোই এমনটা হতে দেবে না। সঞ্জনা তার বাবাকে কেড়ে নিয়েছে ঠিকই, কিন্তু সানায়া এখন নিজের ক্যারিয়ার সঞ্জনার হাতে তুলে দেবে না। সেটা বাঁচানোর জন্য তার যা কিছু করা প্রয়োজন সে সব করবে। তার কথাগুলো শুনে আদিত্য একটু ইমোশনাল হয়ে যায় ঠিকই, কিন্তু তবুও সঞ্জনার সঙ্গে এত বড় অন্যায় করতে তার মন সায় দিচ্ছিল না। তখন সানায়া তাকে বলে, তোমাকে এটা করতেই হবে। আমি তোমাকে অনেক কিছু দিয়েছি, তোমার এই নাম যশ খ্যাতি সবকিছু আমার জন্য পেয়েছো, তাই আজ তোমাকে তার প্রতিদান দিতে হবে। কথাটা আসলেই সত্যি যে আদিত্যর সাকসেসের পেছনে সানায়ার যথেষ্ট অবদান আছে। সানায়ার রেফারেন্সেই সে তার প্রথম কাজটা পেয়েছিল, তাই সেই উপকারের প্রতিদান হিসেবে আবারও আদিত্যকে বাধ্য হয়ে সানায়ার কথা মেনে নিতে হয়। তবে সেদিন সে উপলব্ধি করতে পেরেছিল যে মানুষের ঋণ কতটা ভয়ঙ্কর হতে পারে। এরপর আদিত্য সঞ্জনার সঙ্গে দেখা করতে যায়। সে ডক্টর দেওয়া ওষুধগুলো সঞ্জনাকে খাওয়াতে গেলে সঞ্জনা বলে, আমি পাগল নই আদিত্য, আমার সাথে যা কিছু ঘটছে এগুলো নর্মাল না। তখন আদিত্য বলে, কেউ তোমাকে পাগল বলছে না, তবে ডক্টর যেহেতু ওষুধগুলো তোমাকে খেতে বলেছে তাই তোমার খাওয়া উচিত, এতে হয়তো তুমি একটু আরাম পাবে। তখন সঞ্জনা বলে ওঠে, আমার আরাম নয় জবাব চাই, কেন হচ্ছে এসব আমার সাথে। এরই মাঝে সঞ্জনার হাউস হেল্প নন্দিনী এসে বলে, দিদি আমি জানি তোমার কি হয়েছে, তোমার ওপর কেউ কালো জাদু করেছে। তুমি তো অনেক ফেমাস, তাই তোমাকে দেখে অনেকেই হিংসা করে। অনেক মানুষ আছে যারা চায় না তুমি সাকসেস পাও, তাই হয়তো এসব করেছে। এর চিকিৎসা কোনো ডাক্তার করতে পারবে না, বড় কোনো ওঝা দরকার। তার মুখে কালো জাদুর কথা শুনে আদিত্য ঘাবড়ে যায়। সে চিৎকার করে বলে ওঠে, এই যুগে এসব আলতু ফালতু কথা বিশ্বাস করো তুমি? তোমার লজ্জা লাগে না? নিজের মাথা তো খারাপ হয়ে গেছে, এখন সঞ্জনার মাথাটাও খারাপ করছো। তার বকা শুনে নন্দিনী আর কিছুই বলার সুযোগ পায় না। এরপর আদিত্য সেখান থেকে চলে যেতে চাইলে সঞ্জনা তাকে ডেকে বলে, আমি ভালো নেই আদিত্য, সব সময় খুব ভয় করে আমার। আমি জানি না তোমার সাথে আমার সম্পর্ক কি, তবে তোমার যদি আপত্তি না থাকে তাহলে আমি আজকে তোমাকে এখানেই থেকে যাওয়ার জন্য রিকোয়েস্ট করব। তুমিই একমাত্র মানুষ যার উপর আমি চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি। আদিত্যর মনেও ততদিনে সঞ্জনার প্রতি একটা সফট কর্নার তৈরি হয়েছিল, তাই সেও সঞ্জনাকে মানা করতে পারে না। রাতে হঠাৎ একটা শব্দে ঘুম ভেঙে যায় সঞ্জনার। সে আদিত্যকে ডাক দেয়, কিন্তু আদিত্য সেই সময় গভীর ঘুমে ছিল। এমন সময় সঞ্জনা নন্দিনীর কান্নার আওয়াজ শুনে বেশ ঘাবড়ে যায়। সে নিচে নেমে আসে নন্দিনীর কি হয়েছে সেটা দেখার জন্য। তখন নন্দিনীর ভয়ঙ্কর চেহারা দেখে সে নিজেই ভয় পেয়ে যায়। ভয়ে সে আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে, কিন্তু নন্দিনী তার পেছন ছাড়ে না। সঞ্জনা তখন চিৎকার করে আদিত্যকে ডাকতে শুরু করে। তার চিৎকার শুনে আদিত্য নেমে আসলে তাদের চোখের সামনেই নন্দিনী সুইসাইড করে নেয়। এই ঘটনা দেখে আদিত্য নিজেও এবার প্রচন্ড ভয় পেয়ে যায়। সঞ্জনাও এসব দেখে ভীষণ ভেঙে পড়েছিল, তাই আদিত্য ফাইনালি তাকে নিয়ে একজন পণ্ডিতের কাছে যায়। পণ্ডিতের শিষ্য একটা মোমবাতি নিয়ে আদিত্যকে সেটার দিকে খুব ভালোভাবে মনোযোগ সহকারে তাকাতে বলে। আদিত্য তার কথা মতো কাজ করে ঠিকই, কিন্তু কোনো পরিবর্তন দেখতে পায় না। এরপর যখন সে সঞ্জনাকেও সেই একই কাজ করতে বলে, তখন সঞ্জনা মোমবাতির ধোঁয়ার মধ্যে থেকে একটা ভয়ঙ্কর চেহারা দেখে ভয় পেয়ে যায়। সেটা দেখে পণ্ডিত বলে, যেটা ভয় পাচ্ছিলাম তাই হয়েছে, সঞ্জনার আত্মা কারো কাছে বন্দী হয়ে আছে। আদিত্য কথাগুলো শুনে বেশ অবাক হয়। তখন পণ্ডিত বলে, মানুষের এই পৃথিবীর মতো আত্মাদেরও একটা পৃথিবী আছে, সেখানে জীবিত কোনো মানুষের আত্মাকে বন্দী করে রাখা হলে তাকে দিয়ে ইচ্ছে মতো সবকিছু করানো সম্ভব। সঞ্জনার সাথেও সেটাই হয়েছে। সঞ্জনা তখন তার কাছে জানতে চায় যে এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি। পণ্ডিত বলে, এর জন্য আমাদেরকে আত্মার জগতে যেতে হবে, সেখান থেকে সঞ্জনার আত্মাটাকে মুক্ত করিয়ে আনতে হবে, আর এই কাজের দায়িত্ব সে তার শিষ্যকে দেয়। পণ্ডিতের কথা মতো লোকটা সঞ্জনা এবং আদিত্যকে নিয়ে পৌঁছে যায় কবরস্থানে, কারণ এই রিচুয়ালটা শুধুমাত্র এমন জায়গাতেই করা সম্ভব যেখানে জীবিত এবং মৃত মানুষেরা একসঙ্গে অবস্থান করে। রিচুয়াল শুরু করার আগে লোকটা সঞ্জনার হাতের সঙ্গে তার হাতটা ভালো করে বেঁধে নেয় আর বলে, আত্মার দুনিয়ায় যদি আমার উপর হামলা করা হয় তাহলে আমার শরীরে ক্ষত তৈরি হবে, কিন্তু সেটা দেখে ভয় পাবে না আর কোনোভাবেই আমার হাত ছাড়বে না। এরপর শুরু হয় রিচুয়াল।
পণ্ডিত লোকটা মন্ত্র পড়তে শুরু করে। মন্ত্র পড়তে পড়তে সে পৌঁছে যায় আত্মাদের সেই জগতে। সেখানে গিয়ে সে দেখে সঞ্জনার আত্মাটা একটা অন্ধকার ঘরের ভেতর আটকে রাখা হয়েছে। তার চারপাশে পানি থই থই করছে। সেসব দেখে পণ্ডিত অবাক হয়ে যায়। তখন সঞ্জনার আত্মা তাকে বলে, এই জলের কারণেই আমি এখানে আটকে আছি। এরপর পণ্ডিত তার পায়ের শিকলটা খোলার চেষ্টা শুরু করে, তবে সেটা এতই শক্ত ছিল যে পণ্ডিত সেটা খুলতে পারছিল না। এরই মাঝে তারা দত্ত তার আসল রূপে পণ্ডিতের সামনে এসে দাঁড়ায়। শুরু হয় দুজনের মধ্যে তুমুল লড়াই। পণ্ডিত কোনোভাবেই তারার শক্তির সঙ্গে পেরে উঠছিল না। একটা পর্যায়ে তারা পণ্ডিতের আত্মাকে গুরুতরভাবে আঘাত করলে বাস্তবে পণ্ডিত ছিটকে দূরে গিয়ে পড়ে এবং সেখানেই তার মৃত্যু হয়। এসব দেখে সঞ্জনা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিল। তখন আদিত্য দ্রুত তাকে পণ্ডিতের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। বাড়ি ফিরেও সঞ্জনা ভয়ে চিৎকার করেই যাচ্ছিল। আদিত্য কোনোভাবেই তাকে সামলাতে পারছিল না। তখন বাধ্য হয়ে সে সঞ্জনাকে চুপ করানোর জন্য অন্য একটা রাস্তা খুঁজে বের করে। এতে সঞ্জনা একেবারেই থমকে যায়। সে কি বলবে ঠিক বুঝে উঠতে পারছিল না, তাই সে চুপচাপ তার রুমে চলে যায়। আর আদিত্য বোকার মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর সঞ্জনা আবার বাইরে বেরিয়ে আসে। তাকে দেখে আদিত্য ইমোশনাল হয়ে যায় এবং তারপর তারা দুজনেই খুব কাছাকাছি চলে আসে। এরপর থেকে আদিত্য নিজেই সঞ্জনার খেয়াল রাখতে শুরু করে। এর মাঝে অনেকবার সানায়ার কল আসে, কিন্তু আদিত্য তার কল রিসিভ করে না। এতে সানায়া ভীষণ রেগে যায়। সে বুঝে গিয়েছিল আদিত্য হয়তো তার হাতছাড়া হয়ে যাচ্ছে, আর তার সেই ধারণাটা সঠিকও। ধীরে ধীরে আদিত্য এবং সঞ্জনার মধ্যে ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এরই মাঝে একদিন সঞ্জনার বাড়ি থেকে বেরোনোর সময় আদিত্য দেখতে পায় কেউ তার গাড়িটা ভেঙে রেখে গেছে, আর তার উপরে লেখা, তুমি তোমার পুরনো বন্ধুকে ভুলে গেছো। সেটা দেখে আদিত্য বুঝে যায় এই কাজ সানায়ার। সে রেগে মেগে পৌঁছে যায় সানায়ার বাড়িতে। সেখানে গিয়ে সে চিৎকার করে সানায়াকে ডাকতে শুরু করে। তখন সানায়া বাইরে বেরিয়ে বলে, এত চিৎকার করছো কেন? সেটা শুনে আদিত্য রেগে বলে ওঠে, তুমি আমার গাড়ি ভেঙেছো কেন? পাগলের মতো 24 ঘন্টা কল করতে থাকো। আমার কি আর কোনো কাজ নেই? আমি কি তোমার কাজ করে দিচ্ছি না? আমি কি তোমার কথা মতো সঞ্জনাকে বিষ খাওয়াচ্ছি না? আর কি করাতে চাও আমাকে দিয়ে? তোমার পোষা কুকুর বানাতে চাচ্ছ নাকি? তার কথার ধরন শুনেই সানায়া বুঝে যায় আদিত্য সঞ্জনাকে ভালোবাসতে শুরু করেছে। তাই সে বলে, বাহ, তুমি তো আমার কাজ অনেকটা সহজ করে দিলে। তুমি তাকে ভালোবাসো, তার মানে এখন যখন খুশি যেখানে খুশি ওকে বিষ খাওয়াতে পারবে। সেটা শুনে আদিত্য বলে, হ্যাঁ পারবো, কিন্তু খাওয়াবো না, কারণ আমি সঞ্জনাকে আর কষ্ট দিতে পারবো না। তখন সানায়া বলে, ও আমাকে আগে কষ্ট দিয়েছে, তুমি কি সেটা ভুলে গেছো? আদিত্য বলে, না, আমার মনে আছে, কিন্তু এগুলো নিয়ে এখন আর আমার কোনো মাথা ব্যথা নেই। সেটা শুনে সানায়া একটু ইমোশনাল হয়ে বলে, আমার যে তোমার সাহায্য প্রয়োজন, সেটা নিয়েও কি তোমার কোনো মাথা ব্যথা নেই? তখন আদিত্য বলে, যার সাহায্য স্বয়ং ঈশ্বর করতে পারেনি, তার সাহায্য কেউ করতে পারবে না। তাই এসব জেদ তোমার বন্ধ করা উচিত। সানায়া তখন খেপে গিয়ে বলে, পিঁপড়ার দেখি পাখা গজিয়েছে, তোমার সাহস হলো কি করে আমার মুখের ওপর না বলার? আমি তোমাকে মাটি থেকে তুলে আকাশে উঠিয়েছি, সাধারণ অ্যাসিস্ট্যান্ট থেকে ফেমাস ডিরেক্টর বানিয়েছি, আর তুমি ছোট বোনকে পেয়ে এখন বড় জনকে ভুলে যাচ্ছ? আদিত্য তখন রেগে সানায়ের গালে একটা কষে চড় বসিয়ে দেয়। তারপর বলে, আমি ফেমাস হয়েছি আমার নিজের চেষ্টায়। তোমার রেফারেন্সের কারণে প্রথম কাজটা পেয়েছিলাম ঠিকই, কিন্তু এত দূর এসেছি নিজের ট্যালেন্টের জোরে। একটা কথা মনে রেখো, আমি সঞ্জনাকে ভালোবাসি এবং আজীবন বেসে যাব। ওর সাথে আমার সম্পর্কটা মনের। তোমার মতো প্ল্যানিং করে আমাদের সম্পর্ক হয়নি। তুমি তো নিজের স্বার্থে এতদিন আমার সঙ্গে ভালোবাসার নাটক করেছো, আমাকে ব্যবহার করেছো, আর আজ সঞ্জনাকে ধ্বংস করতে চাচ্ছ নিজের স্বার্থের কারণেই। তুমি এমন এক সাম্রাজ্যের জন্য নিষ্পাপ সাধারণ মানুষগুলোকে কষ্ট দিচ্ছ যে সাম্রাজ্য কোনো দিনই তোমার হবে না। এই কথা শুনে সানায়া আরো বেশি খেপে যায়। তবে এবার আদিত্য আর চুপ থাকে না। সে খুব বাজেভাবে সানায়াকে অপমান করে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু সানায়া তো এত সহজে হার মেনে নেওয়ার মানুষ নয়। সে এখন শয়তানের পূজারী, আর শয়তান কখনোই কারো সামনে মাথা নত করে না। পরদিন আদিত্য শুটিং এর কাজে ব্যস্ত ছিল। তখনই সানায়া আড়াল থেকে তার গায়ে একটা চিরকুট ছুঁড়ে দিয়ে তাকে দেখা করার জন্য ডাকে। আদিত্য তার সঙ্গে দেখা করতে গেলে সানায়া তাকে সেই দিনকার ভিডিও দেখায় যেদিন আদিত্য সানায়ার কথা মতো সঞ্জনাকে বিষ খাওয়াতে রাজি হয়েছিল। সে আদিত্যকে হুমকি দেয় যে আদিত্য যদি তার কথা মতো কাজ না করে তাহলে ওই ভিডিও সে সঞ্জনাকে দেখিয়ে দেবে। আদিত্য সেটা শুনে খুব চিন্তায় পড়ে যায়, কারণ সঞ্জনা যদি তার এই রহস্য জানতে পারে তাহলে তার মন ভেঙে যাবে। এরপর সানায়া আদিত্যকে বলে, যদি আগামীকাল সঞ্জনা শুটিং এ কোনো রকম ঝামেলা করে তাহলে আমি বুঝবো তুমি তোমার কাজ করেছো।
আর যদি না করে তাহলে বুঝে নেব তুমি আবার আমাকে ডাবল ক্রস করার চেষ্টা করছো, তখন আমি এই ভিডিওটা সঞ্জনাকে দেখিয়ে দেব। এই বলে সানায়া সেখান থেকে চলে যায়। সেই রাতে সঞ্জনা যখন ঘুমিয়েছিল তখন আদিত্য গিয়ে খুব অদ্ভুতভাবে তার দিকে তাকিয়ে থাকে। পরদিন সকালে যখন সঞ্জনার ঘুম ভাঙে সে একটা নতুন জায়গায় নিজেকে আবিষ্কার করে। বেচারি ভীষণ ঘাবড়ে গিয়েছিল যে সে ঘুমের ঘরে এখানে পৌঁছলো কিভাবে। সে দ্রুত বাইরে বেরিয়ে আশেপাশে আদিত্যকে খুঁজতে শুরু করে। সৌভাগ্যবশত আদিত্য তখন সেখানেই ছিল। সে সঞ্জনার জন্য ব্রেকফাস্ট বানিয়ে আনে। তাকে দেখে একটু স্বস্তি পায় সঞ্জনা। আদিত্যকে জিজ্ঞেস করে, আমি এখানে এলাম কি করে? তখন আদিত্য বলে, এটা আমার ফার্ম হাউস, বহুদিন হলে এখানে আসার সুযোগ পাই না। কিছুদিন ধরে তোমার অনেক ঝামেলা যাচ্ছে, তাই তোমাকে নিয়ে এখানে চলে এলাম। সঞ্জনা তখন অবাক হয়ে জিজ্ঞেস করে, তাহলে শুটিং এর কি হবে? আদিত্য বলে, আমি প্রডিউসারকে বলে দিয়েছি আমি যে মেয়েটাকে ভালোবাসি তাকে আমার একটু সময় দেওয়া দরকার, তাই এখন আমি কোনো কাজ করতে পারবো না। কথাটা শুনে সঞ্জনা বেশ মজা পায়। এরপর আদিত্য বেশ সিরিয়াস হয়ে সঞ্জনাকে বলে, আমি তোমাকে কিছু বলতে চাই। হঠাৎ তাকে এভাবে সিরিয়াস হয়ে যেতে দেখে সঞ্জনার মনেও একটু ভয় লাগে। তবে আদিত্য তাকে অবাক করে দিয়ে বলে, আমি তোমাকে মন থেকে ভালোবাসতে শুরু করেছি। সেটা শুনে সঞ্জনা বেশ অবাক হয় এবং সে নিজেও আদিত্যকে ফাইনালি তার মনের কথাটা জানিয়ে দেয় যে সেও আদিত্যকে পাগলের মতো ভালোবাসে। এরপর থেকে তারা দুজনেই সেখানে সুখে শান্তিতে বসবাস করতে শুরু করে। সবকিছু ঠিকঠাকই চলছিল, তারা দুজনেও খুব খুশি ছিল। এরই মাঝে একদিন আদিত্য সঞ্জনার জন্য একটা আংটি কিনে নিয়ে যায় তাকে বিয়ের জন্য প্রপোজ করতে। কিন্তু বাড়ি গিয়ে দেখে সঞ্জনার সঙ্গে সানায়া বসে আছে। তাকে দেখে আদিত্যর গলা শুকিয়ে আসার মতো অবস্থা হয়ে যায়। কিন্তু তখনও সানায়া সঞ্জনাকে কিছুই বলেনি। আদিত্য যাওয়ার পর সানায়া সঞ্জনাকে সিডিটা দিয়ে প্লে করতে বলে। সেই সাথে জানায় যে সিডিতে তার জন্য একটা সারপ্রাইজ আছে। সঞ্জনা খুশি মনে সেই সিডিটা প্লে করতে চলে যায়। এদিকে ভয়ে আদিত্যর ব্লাড প্রেশার হাই হতে থাকে। সে বুঝতে পারছিল না এখন কি করবে। এমন সময় হঠাৎ দেখা যায় ভিডিওটা খালি। সেটা দেখে আদিত্য একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে। এরপর সানায়া তাকে একা পেয়ে বলে, এবার খালি সিডি ছিল মানে এটা নয় যে প্রত্যেকবার এটা খালিই থাকবে। তুমি কি ভেবেছিলে এখানে পালিয়ে এসে তুমি পার পেয়ে যাবে? কখনোই না। তাই ভালোই ভালোই আমার কথা মতো কাজ করো, না হলে তোমাদের দুজনেরই বিপদ। আদিত্য তখন তার কাছে জানতে চায় যে এবার সে কি চায়। তখন সানায়া বলে, আগামীকাল একটা পার্টি আছে, সেখানে ইন্ডাস্ট্রির বড় বড় সব স্টার, ডিরেক্টর এবং প্রডিউসাররা থাকবে। আমি চাই তুমি সঞ্জনাকে সেই পার্টিতে নিয়ে এসো, আর পার্টিতে আসার আগে তাকে ওই পানিটা খাইয়ে দেবে। আদিত্য চুপচাপ তার কথা মেনে নিলে সানায়া সেখান থেকে চলে যায়। পরদিন সানায়ার কথা মতো আদিত্য সঞ্জনাকে নিয়ে পৌঁছে যায় সেই পার্টিতে। সেখানে সানায়া খুব কৌশলে আদিত্যর কাছে জানতে চায় যে সে সঞ্জনাকে পানিটা দিয়েছিল কিনা। উত্তরে আদিত্য হ্যাঁ বললেও সানায়া ঠিকই বুঝে গিয়েছিল আদিত্য মিথ্যে বলছে। তাই সে আদিত্যকে বলে, আমি তোমাকে বিশ্বাস করি না, তাই এখন তুমি আমার চোখের সামনে ওকে আবার বিষ দেবে। এই বলে সে আদিত্যকে তার এবং সঞ্জনার জন্য ড্রিঙ্কস আনতে পাঠিয়ে দেয়। আদিত্য তখন বাধ্য হয়ে সঞ্জনার ড্রিঙ্কসের মধ্যে ওই বিষাক্ত জল মিশিয়ে দেয়। তবে সেটা সঞ্জনাকে দেওয়ার সময় সানায়ার গ্লাসের সঙ্গে বদল করে দেয়, অর্থাৎ বিষাক্ত পানিযুক্ত গ্লাসটা যায় সানায়ার কাছে। সেটা খাওয়ার কিছুক্ষণের মধ্যেই সানায়ার অস্বস্তি লাগতে শুরু করে। সেটা দেখে আদিত্য মুচকি মুচকি হাসে। তখন সানায়া তার কাছে এসে বলে, আমি জানতাম তোমাকে এখন আর বিশ্বাস করা যাবে না, তাই আমি আগে থেকেই সব ব্যবস্থা করেই রেখেছিলাম। তার কথা শুনে আদিত্য হতবাক হয়ে যায়। তখন সানায়া তাকে জানায় যে সে সঞ্জনাকে গতকালই সেই পানি খাইয়ে দিয়েছে। সে সঞ্জনার জন্য যে চকলেট নিয়ে গিয়েছিল তার মধ্যেই ওই বিষ মেশানো ছিল। সেটা শুনে আদিত্যর মাথায় যেন বাজ ভেঙে পড়ে। সে পাগলের মতো সঞ্জনাকে খুঁজতে শুরু করে। সঞ্জনা সেই সময় ওয়াশরুমে তার মেকআপ টাচ আপ করছিল। এমন সময় হঠাৎ একটা বেসিনের মধ্য থেকে কিছু অদ্ভুত শব্দ শুনতে পায় সে। কৌতূহলবশত সেটা চেক করতে গেলে হঠাৎ একটা তেলাপোকা এসে তার গায়ে পড়ে। সঞ্জনা সেটা দেখে খুব ভয় পেয়ে যায়। এরপর ঝাঁকে ঝাঁকে তেলাপোকা তার উপর অ্যাটাক করতে শুরু করে। সঞ্জনা কোনোভাবেই সেগুলোকে সরাতে পারছিল না। একটা পর্যায়ে সে বাধ্য হয়ে তার জামা কাপড় খুলতে শুরু করে, কিন্তু তবুও তেলাপোকাগুলো থেকে মুক্তি পায় না। বেচারি আর কোনো উপায় না পেয়ে সাহায্যের জন্য ওই অবস্থায় চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসে।
তাকে ওই অবস্থায় দেখে সবাই অবাক হয়ে যায়। ওদিকে মিডিয়ার লোকেরা তো মশলাদার নিউজ পেয়েই গেছে। তারা ইচ্ছে মতো সঞ্জনার ছবি তুলতে শুরু করে। এটা দেখে আদিত্য দৌড়ে এসে সঞ্জনাকে সেখান থেকে নিয়ে যায়। এদিকে মিডিয়ার লোকেরা সঞ্জনাকে রাতারাতি ভাইরাল করে দেয়। সবাই সঞ্জনাকে নিয়ে আজে বাজে কথা বলতে শুরু করে। তারা বলতে থাকে সঞ্জনা শুধুমাত্র পাবলিসিটির জন্যই এমন ঘৃণ্য কাজ করেছে। এক রাতের মধ্যেই সঞ্জনার তিল তিল করে গড়ে তোলা ইমেজ, তার সম্মান সব ধূলিসাৎ হয়ে যায়। তাকে একে একে সব মুভি থেকে বাদ দিয়ে দেওয়া হয়। তার সাথে করা অ্যাড কন্ট্রাক্টগুলোও ক্যান্সেল করে দেওয়া হয়। এমনকি সঞ্জনা আদিত্যর সঙ্গে যে মুভিটাতে কাজ করছিল, প্রডিউসার সেটা থেকেও তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং সেই মুভির জন্য সানায়াকে সাইন করে। সঞ্জনার অবস্থা সেই মুহূর্তে অনেক খারাপ ছিল। বেচারি হসপিটালে বসে তার জীবনের ধ্বংসলীলা দেখছিল। ওদিকে সানায়া এসব দেখে ভীষণ মজা পাচ্ছিল। এত দিন পর সে আবার নিজের জায়গাটা ফিরে পেয়েছে। এর থেকে আনন্দের তার কাছে আর কি বা হতে পারে। কিন্তু এতেও ক্ষান্ত হয় না সে। সঞ্জনার জন্য স্যুপ বানিয়ে পৌঁছে যায় হসপিটালে। আদিত্য ওই সময় হসপিটালে ছিল না। হসপিটালে আসার পথে তার সঙ্গে সানায়ার দেখা হয়ে যায়। তাকে হসপিটালে দেখে আদিত্যর ভীষণ রাগ হয়। তখন সানায়া বলে, আমি তোমার বোনকে দেখতে এসেছি। বেচারি তো অনেক অসুস্থ, তাই তার জন্য নিজের হাতে স্যুপ বানিয়ে এনেছি। এখন তুমি ভেবে দেখো, একটু চকলেট খাওয়াতে যদি সে সবার সামনে খালি গায়ে চলে আসতে পারে, তাহলে স্যুপ খাওয়ার পর সে আর কি কি করবে। এই কথা শুনে আদিত্য ভীষণ ভয় পেয়ে যায়। সে পাগলের মতো ছুটতে শুরু করে সঞ্জনার রুমে। সঞ্জনা স্যুপটা মুখে নিতেই যাবে, তখনই আদিত্য তার হাত থেকে স্যুপের বাটিটা ফেলে দেয়। এরপর তাকে জানিয়ে দেয় যে তার সাথে যা কিছু হচ্ছে তা হলো কালো জাদুর প্রভাব, আর এই সব কিছু করেছে সে এবং সানায়া মিলে। সঞ্জনা তার কথা বিশ্বাস করতে পারছিল না। তখন আদিত্য তাকে সবকিছু খুলে বলে। সবটা শোনার পর সঞ্জনা ভীষণ ভেঙে পড়ে। সে তো সবসময় সানায়াকে তার বোনের মতোই ভালোবেসেছে, কিন্তু সে কখনো বুঝতেও পারেনি সানায়ার মনে তার জন্য এত বিষ আছে। তবে আদিত্য আর এসব মেনে নিতে পারছিল না। সে সিদ্ধান্ত নেয় এবার সে এর বিহিত করেই ছাড়বে, কিন্তু কিভাবে এটাই ভেবে পাচ্ছিল না। ওদিকে ডক্টরও সঞ্জনার অবস্থা দেখে বেশ চিন্তায় ছিল। কোনো প্রকার টেস্টে কোনো রোগ ধরা পড়ছিল না, কিন্তু দিনে দিনে সঞ্জনার অবস্থা খারাপই হয়ে যাচ্ছিল। তখন আদিত্য বাধ্য হয়ে তাকেও সত্যিটা জানিয়ে দেয়। কিন্তু সে জানতো ডক্টর তার কথা বিশ্বাস করবে না। কিন্তু ডক্টর বলে, আমি অবশ্যই বিশ্বাস করব, কারণ আমি এর আগেও এমন অদ্ভুত কিছু কেস দেখেছি। এরপর ডক্টর তাকে সেই পণ্ডিতের ভিডিওটা দেখায়, যার কাছে আদিত্য সঞ্জনাকে নিয়ে গিয়েছিল। ডক্টর সেই পণ্ডিতের ব্যাপারে অনেক রিসার্চ করেছেন, তাই সে আদিত্যকে বলে, এই মুহূর্তে আমাদের যদি কেউ সাহায্য করতে পারে তাহলে একমাত্র উনি পারবেন। তখন আদিত্য সেই পণ্ডিতকে হসপিটালে ডেকে পাঠায়। পণ্ডিত তখন তাদেরকে বলে, আগের সেই রিচুয়াল আবারও করতে হবে, না হলে সঞ্জনাকে মুক্ত করা যাবে না। কিন্তু প্রশ্ন হলো, এবার সঞ্জনাকে মুক্ত করতে কে যাবে? পণ্ডিতের শিষ্য তো মারা গেছে। তখন আদিত্য নিজেই এগিয়ে আসে। পণ্ডিত তাকে সতর্ক করে দেয় যে এতে তার জীবনের ঝুঁকি আছে, কিন্তু আদিত্য সেসবের পাত্তা দেয় না। এরপর পণ্ডিত সঞ্জনাকে নিয়ে কবরস্থানে যেতে চাইলে ডক্টর সেটার পারমিশন দেয় না। সেটা শুনে পণ্ডিত বলে, তাহলে এই রিচুয়াল করাটাও সম্ভব নয়। এমন সময় আদিত্যর মাথায় একটা আইডিয়া আসে। তারা তো হসপিটালের মর্গেও কাজটা করতে পারে, কারণ সেখানেও তো মৃত এবং জীবিত মানুষ একসঙ্গে অবস্থান করে। পণ্ডিত তার কথায় রাজি হলে তারা খুব কৌশলে গোপনে সঞ্জনাকে মর্গে নিয়ে যায়। এরই মাঝে তারা দত্ত হসপিটালের একটা লাশের মাধ্যমে সানায়াকে এই খবর পাঠিয়ে দেয় এবং যে কোনো মূল্যে তাদেরকে আটকাতে বলে। সেটা শুনে সানায়া তৎক্ষণাৎ হসপিটালের উদ্দেশ্যে রওনা হয়। ততক্ষণে রিচুয়াল শুরু হয়ে গিয়েছিল। আদিত্য আত্মাদের জগতে গিয়ে সঞ্জনাকে বলে, আমি তোমাকে বাঁচাতে এসেছি। সেটা শুনে সঞ্জনা বলে, কিভাবে বাঁচাবে? তুমিই তো আমাকে এখানে এনেছো। সেটা শুনে আদিত্য বলে, আমি জানি আমি ভুল করেছি। আমি তোমার ক্ষমা বা ভালোবাসা কোনোটারই যোগ্য নই, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, আর তাই আমি তোমাকে বাঁচাবই। এই বলে সে সঞ্জনার শিকলটা ভাঙার চেষ্টা শুরু করে। ঠিক সেই মুহূর্তে তারার আত্মা তার দিকে এগিয়ে আসতে শুরু করে। সেটা দেখে সঞ্জনা আদিত্যকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু আদিত্য তার কথা শোনে না। তখনই তারা এসে আদিত্যর ওপর হামলা করে দেয়। আদিত্য ছিটকে পড়ে যায় দূরে। তবে সে ওঠার পর দেখে সঞ্জনা সেখানে নেই। সে সঞ্জনাকে খুঁজতে শুরু করে। তখনই তারা এসে আবারও তার উপর অ্যাটাক করে। এতে আদিত্যর শরীরে আঘাতের নিশান পড়তে থাকে। এরই মাঝে সানায়াও পৌঁছে যায় হসপিটালে।
এদিকে তারা আদিত্যর ওপর আবার অ্যাটাক করতে আসলে আদিত্যর হাতের ধাক্কায় সে দূরে গিয়ে পড়ে, কারণ আদিত্যর হাতে গঙ্গা জল লাগানো ছিল। তারার পাশাপাশি সানায়াও কষ্ট পেতে শুরু করে, কারণ সঞ্জনাকে মারার জন্য সে নিজেই তারার সঙ্গে নিজেকে মিশিয়ে নিয়েছিল। ওদিকে তারা অদৃশ্য হয়ে অ্যাটাক করছিল বলে আদিত্য তাকে আটকাতে পারছিল না। এমন সময় সে একটা আয়না খুঁজে পায়, আর সেটার মাধ্যমে তারাকে খুঁজে খুঁজে মারতে থাকে। অন্যদিকে সঞ্জনার অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে, তার হাতে আর বেশি সময় নেই। সেটা দেখে আদিত্য তাকে সামলে নিয়ে সেখান থেকে বেরোতে শুরু করে, কিন্তু তখনই তারা আবার এসে তাদের ওপর অ্যাটাক করে। ততক্ষণে সানায়াও পৌঁছে যায় মর্গে। পণ্ডিত আর ডক্টর তাকে আটকানোর চেষ্টা করলে সানায়া তাদেরকে নির্মমভাবে হত্যা করে। ওদিকে তারাও আদিত্যকে দুর্বল করে সঞ্জনাকে নিয়ে যাচ্ছিল, কিন্তু তখনই আদিত্য তার সমস্ত শক্তি দিয়ে আবার উঠে দাঁড়ায়। সে সেখানে থাকা একটা গণেশের মূর্তি থেকে ত্রিশূলটা তুলে নিয়ে তারার ওপর অ্যাটাক করে দেয়। এতে ফাইনালি তারা শেষ হয়ে যায়। এরপর আদিত্য সঞ্জনাকে নিয়ে পৃথিবীতে ফিরে আসে। ভালোবাসার মানুষটাকে বাঁচাতে পেরে সে খুব খুশি ছিল। তবে সানায়া এই হার মেনে নিতে পারে না। হেরে যাওয়ার থেকে মৃত্যুও তার কাছে ভালো। তাই সে একটা অ্যাসিডের বোতল নিজের গায়ে ঢেলে সুইসাইড করে নেয়। তার ভয়ঙ্কর মৃত্যু দেখে আদিত্য এবং সঞ্জনা দুজনেই আঁতকে ওঠে। এরপর বেশ কিছুদিন পার হয়ে যায় এবং আদিত্যরাও স্বাভাবিক জীবনে ফিরে আসে। আর এখানেই এই গল্পটা শেষ হয়ে যায়। তো গল্পটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।